তো বন্ধুরা, আজকে রূপকথার গল্পের নাম রূপকথা রাজা রানী। চলো শুরু করা যাক। এক দেশে এক রাজা ছিল। তার একটা চোখ পাথরের। সেই রাজা তিন রানী। একজন জাদুবিদ্যা জানে, একজন সারাদিন ঘুমোয়, আর একজন সারা রাত জাগে। সবচেয়ে ছোট রানীর একটাও দাঁত নেই। জন্ম থেকেই তার দাঁত ওঠেনি, তাই সে চোখ দিয়ে হাসে। যে রানী জাদু জানে তার নাম আশ্চর্যময়ী, আর নিশাচরী রানীর নাম চাঁদনী। ছোট রানীর নাম ফুটফুটি, এটাই তার ভালো নাম আর ডাক নাম। রাজার নাম রাজচন্দ্র, তাই শুধু রাজা বললেই চলে। তাই রাজাটি খুব চিনেবাদাম ভালোবাসতো। তাই আর রাজা পোশাকের দু পকেট ভর্তি চিনেবাদাম তাই সবসময় রেখে দিত কাছে। আশ্চর্যময়ী ইচ্ছে মতন ঝড় বৃষ্টি ডেকে আনতে পারে। প্রাসাদের আলিন্দে দাঁড়িয়ে এক এক সন্ধেবেলা সে আকাশের দিকে দু হাত তুলে বলে, আয় আয়। একটু পরেই শোঁ শোঁ শব্দ হয়। রাজার বড় দুঃখ। তার কোনো দুঃখবোধ নেই। দুঃখ কাকে বলে তা সে জানেই না। কোনোদিনও তার এক ফোঁটা চোখের জলও পড়েনি। একটা চোখ না থাকলে কি মানুষ কাঁদে না? জন্মন্ধরা থেকে তো কাঁদে। এই রাজা কাঁদতে শিখলই না। নিশাচর মেজরানী রাত্রিবেলা স্নান করতে ভালোবাসত। রাজপ্রাসাদের পেছন দিকে অনেকটা বাগান ছিল। তার পাশেই একটা ছোট নদী। নদীটি ছোট হলেও সারা বছর ছলছল করে জলস্রোত। রাত্রিবেলা স্নান করলে অশ্রু লাগে না। মধ্যরাত্রি পেরিয়ে গেলে ছোট নদীটি নেমে চাঁদনী মনের আনন্দে সাঁতার কাটত। আসল রাজ্য শাসন করত মন্ত্রী, সেনাপতি আর কোটাল। রাজা শুধু চিনেবাদাম খায় আর গল্প শোনে, দুঃখের গল্প। রোজই একজন দুজন লেখক কবিকে ডেকে আনা হয়। তারা প্রাণপণে দুঃখের কাহিনী বানায়। রাজাকে কাঁদতে পারলে তো মিলবে প্রচুর পারিতোষিক। এখনো পর্যন্ত কেউই সক্ষম হয়নি। রাজপুত্র কিংবা রাজকন্যা কি নেই, আছে কয়েকজন, কিন্তু এরা এলেবেলে। তারা গায়ে ফুঁ দিয়ে বেড়ায়। বিকেলবেলা যখন কবি লেখকরা গল্প গাঁথা শোনাতে আসে, তখন আশ্চর্যময়ীকে ধারের কাছে দেখা যায় না। চাঁদনী তখন ঘুমোয়। শুধু ফুটফুটি মাঝে এসে রাজার পাশে বসে। ফুটফুটির বয়স মাত্র 23। এই বয়সে মেয়ে সম্পূর্ণ ফোকলা। এরকম কেউ কখনো দেখেইনি। তার হাসি বিচ্ছরিত চোখ দুটির জন্য তার মুখে একটা সুন্দর আভা ফুটে ওঠে। তাই তাকে বিয়ে করার জন্য অনেক হোমারা চোমরা, রাজা মহারাজা, শ্রেষ্ঠী যোদ্ধারা উঠে পড়ে লেগেছে। রাজা রাজচন্দ্র অনেক টাকা পয়সা খরচ করে ফুটফুটিকে জিতে এনেছে। কেউ এনেছে প্রস্তাব দিয়েছিলে ছোট রানীকে নকল দাঁত পরিয়ে দিলেই তো হয়। আজকাল কত রকম ব্যবস্থা হয়েছে। তাই শুনে রাজা এমন চটে গেল যে তখনই সে ব্যক্তিকে পাঠিয়ে দিল নির্বাসনে। ফুটফুটি সঙ্গে নিয়ে গল্প শোনা মহা মুশকিলের ব্যাপার। অত কাঁচা দুঃখের গল্প শুনতে শুনতে মাঝপথে তার চোখের হাসি মুছে যায়। টপ টপ করে জল ঝরতে থাকে। তারপরে সে ফুঁপিয়ে ওঠে। তা দেখে রাজার হাসি পায়। এ রাজা গান বাজনা বিশেষ পছন্দ করে না। নাতর কি বাঁজি নিয়ে রাত্রির যাপনের শখ নেই। তার সবচেয়ে বেশি ভালো লাগতো চিনেবাদামের খোসা ভাঙার শব্দ, মুচুর মুচ মুচুর মুচ শব্দ। তবু এই প্রাসাদের অন্দরে কেউ একজন লুকিয়ে লুকিয়ে বাঁশি বাজায়। যখন তখন বেজে ওঠে বাঁশি। বাঁশির শব্দ গোপন রাখা যায় না, তবে যে বাজায় সেও লুকিয়ে থাকে। ফুটফুটির কান্না শুনে শুরু হলো, থামতেই চায় না। তখন রাজা রক্তচক্ষে তাকায় সেদিনকার আহত কবিটির দিকে, যে সে কাজের জন্য এসেছিল, তার উল্টে ফল খেলেছে। কবিটি ভয়ে পালায়। রাজা মুঠো মুঠো চিনেবাদাম খেয়ে মেজাজ শান্ত রাখার চেষ্টা করে। রাগ কমাতে শুরু করলে হাসে আপন মনে। আশ্চর্যময়ী একদিন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে ফুটফুটি, তুই ওইসব পচা পচা গল্প শুনে কাঁদিস কেন রে? সবই তো একঘেয়ে। আমি দু একবার শুনে ফেলেছি। গল্পগুলোতে তাকে শুধু কারা খেতে পায় না, খিদের জ্বালায় মরে, কিংবা বন্যায় বাড়িঘর ডুবে যায়। আর কবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই সীতাহরণ কিংবা দ্রৌপদীর বস্ত্রহরণ নামগুলো খালি বদলে দেয়। অন্যের দুঃখের কথা শুনে কাঁদবার কি আছে? ফুটফুটি চোখের পাতা বিস্ফারিত করে বলে, ও মা, আমি অন্যের দুঃখের কথা শুনে কাঁদতে যাব কেন দুঃখে? যেই ওইসব গল্প শুনি অমনি আমার নিজের দুঃখগুলোর কথা মনে পড়ে যায়। আশ্চর্যময়ী আরও আশ্চর্য হয়ে বলে, তোর বাবার কিসের দুঃখ রে? ফুটফুটি বলে,
আছো গো দিদি, কত দুঃখ! মেয়ে মানুষের কি দুঃখ শেষ আছে? আশ্চর্যময়ী গালে হাত দিয়ে বলল, শোনো মেয়ের কথা, আমরা কি মেয়ে মানুষ নাকি? আমরা তো রানী। আমাদের কি রান্নাঘরে গা পোড়াতে হয়? না ব্যাটা ছেলেদের জামা কাপড় কাচতে হয়? আমাদের কি পায়ে কাটা ফোটা? আমাদের কি পরপুরুষ টানাটানি করেছে? ফুটফুটি জিজ্ঞাসা করে, দিদি গো, তোমার কোনো দুঃখ নেই? সারা জীবন একটাও আশ্চর্যময়ী একটা চিন্তা করে বলে, একটা না হোক আধখানা আছে। সে কথা আমি কারোকে বলি না, সেই জন্য আমরা আর কান্না পাই না। চাঁদনির দুঃখ আছে কি না তা ঠিক জানা যায় না। সে প্রায় কথাই বলে না কারুর সঙ্গে। কথা বলবে কখন? সারাদিন তো সে ঘুমিয়েই থাকে। আর যখন সে জাগ্রত তখন অন্যের ঘুমন্ত। রাত্রির তৃতীয় প্রহর পার হয়ে গেল। যখন রোগী ভোগী এমনকি চোরেরাও ঘুমিয়ে পড়ে, তখন চাঁদনি প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। খানিক আগে নদীতে সাঁতার কেটে এসেছে বলে তার শরীরটা চনমনে হয়ে আছে। অঙ্গে বেশি পোশাকের বালাই নেই, শুধু ঝুমঝুম করে আজে বাজে তার পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে। একদিন দেখা হয় একটা ভূতের সঙ্গে। ভূতটাকে প্রায় পোষা ভূত বলা হয়। সে দাঁড়িয়ে থাকে সিঁড়ির নিচে, ঝাপসা ঝাপসা চেহারা। চাঁদনি তাকে মোটেও ভয় পায় না। চাঁদনি তাকে জিজ্ঞাসা করে, আজ কেমন আছিস রে ভূতু? ভূতটি আর্তস্বরে বলে ওঠে, আমাকে শরীর দাও, শরীর দাও। চাঁদনি বলে, সে আবার কি? সে আমি কি করে দেবো? তুই তো মরতে গিয়েছিলিস, মরার পর কি শরীর থাকে? ভূতটি বলল, কেউ যদি খুব করে চায় তাহলে আমরা শরীর নিয়ে ফিরে আসতে পারি। তুমি কি একটিবারও আমাকে চাইবে না? চাঁদনি বলে, তুই আমার সঙ্গে সাঁতার কাটতে পারবি? ভূতটি বলল, ধ্যাৎ, কি যে বলো! ভূতেরা কখনো জলে নামে নাকি? কোনো গল্প শুনেছ? চাঁদনি বলে, তাহলে থাক, ভূত ভূতই থাক। আজ পর্যন্ত আমি একজনের সাঁতারির সঙ্গে পেলাম না। প্রাসাদের ছাদে দুপুরবেলা দাঁড়িয়ে আছে আশ্চর্যময়ী। ঝড়ের বেগে বাড়ছে ক্রমশ। এখনো বৃষ্টির দেখা নেই। কালো আকাশে চির ঝলসাচ্ছে বিদ্যুৎ। ভেঙে পড়ছে গাছের ডাল। পাখিরা সামলাতে পারছে না সেই ঝড়ের তীব্রতা। গাছের শুকনো পাতার মতন মাটিতে ঝরে পড়ছে মৃত পাখি। আশ্চর্যময়ী দাঁড়িয়ে আছে স্থির হয়ে। পতাকার মতন উঠছে তার শাড়ির আঁচল। আবেশে চোখ বুজে যাচ্ছে তার সারা শরীর, যেন রবশের সুখ। একটু পরে রাজা উঠে এলো ছাদে। বড় রানীর কাঁধে হাত রেখে বলল, আশ্চর্য, তুমি এই ঝড় ঢেকে এনেছো? রানী উত্তর দিল, না। রাজা বলল, এবার থামো। শুনলাম নাকি প্রাসাদেরও বাড়িঘর ভেঙে পড়েছে। ঝড়কে ডেকে আনতে পারে আশ্চর্যময়ী, কিন্তু থামবার ক্ষমতা কারোর নেই। এখানে তার জাদুবিদ্যার নিষ্ফল। কথার উত্তর না পেয়ে রাজা আশ্চর্যময়ী চুলের মুঠি ধরে প্রবল ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। আশ্চর্যময়ী সঙ্গে সঙ্গে চেতনাহীন। তারপরই কমতে লাগলো ঝড়। আকাশের দিকে তাকিয়ে রাজা বলল, বাহ, তাহলে আমিও একটা জাদু শিখলাম। নিত্য নতুন ছবি ও কথাকার খুঁজে বার করাই দুরূহ হয়ে উঠেছে। সবাই তো ব্যর্থ হয়েছে রাজাকে কাঁদাতে, আর নতুন লেখক পাওয়া যাবে কোথায়? মন্ত্রীমশাই হয়রান। সেনাপতিও কোটালকে আলিতে গলিতে খোঁজাখুঁজি করতে পাঠায়। ভীমরাও নামে একজন বিদ্রোহী প্রজাদের খেপিয়ে পড়েছে, তাকে ধরা যাচ্ছে না কিছুতেই। মাঝে মাঝে একজন দুজন এরকম মাথাচাড়া দিয়ে ওঠে, তারপর তাদের ছিন্ন ভুন্ডু হয়ে গলায়। এই ভীমরাও অনেক দিন পালিয়ে বেড়াচ্ছে, তাকে নিয়ে মন্ত্রীমশাই ব্যতিব্যস্ত হয়ে আছে। অবশ্য ধরা সে পড়বে, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। একদিন এক রাজপুত্র এলো শ্রমিক পল্লীতে গিয়ে। থাক, রাজপুত্রদের কথা থাক, এক গল্পে বেশি চরিত্র থাকা মুশকিল হয়। সন্ধে হয়। হঠাৎ বাঁশির শব্দ শুনে রাজা উৎকণ্ঠ হয়ে উঠল। কে বাঁশি বাজায়? সেপাই, শাস্ত্রী, প্রহরী, দ্বারপাল, কেউ জানে না। বাইরের কেউ লুকিয়েও আছে রাজপ্রাসাদে? যদি বদমতলব থাকে, কেউ লুকিয়ে থাকতে চায়, তাহলে বাঁশি বাজিয়ে জানান দেবে কেন? রাজার মতো খটকা লাগলো। কাকে? চিনেবাদাম খেতে খেতে মুঠো মুঠো ফুটফুটির ঘরে সামনের বারান্দায় অনেকগুলো পাখির খাঁচা। এইসব পোষা পাখিগুলোকে ফুটফুটি নিজের হাতে ছোলা খাওয়ায়। ওদের মধ্যে তার সবচেয়ে প্রিয় একটা পাখি হলো ময়না। ফুটফুটির সঙ্গে সেই ময়নার অনেক কথা। ময়নাটাকে মানুষের মতন কথা বলতে পারে। ফুটফুটি মুখ পাখিটির ভাষা জানে। ফুটফুটি ঘরের দিকে যেতে যেতে রাজা অনেক সময় শোনেন সেই পাখি আর তার ছোট রানীর ব্যাকলাপ কিছুই বুঝতে পারেন না। রাজা যে সব সময় প্রাসাদেই বসে থাকেন তা নয়। মাঝে মাঝে তিনি নগর পরিভ্রমণে যান ছদ্মবেশে। কোনোদিন ফকির দরবেশে সাজেন, কোনোদিন স্ত্রীলোক। নগর ছাড়িয়ে
পল্লীগ্রামেও চলে যান, শুনতে পান এক মানুষের ঝগড়াঝাঁটি, কান্নাকাটি। এইসব যেন পাখির ভাষার মতন, কিছুই তার বোধগম্য হয় না। একদিন একজন নবীন কবিকে ধরে আনা হলো। তার নাম সুজয়। এর আগে কয়েকবার তাকে অনুরোধ করা হয়েছিল, সে আসতে চায়নি। কবিটি বলল, মহারাজ, আপনাকে কাঁদবার মতন কোনো গল্প কবিতা আমার জানা নেই, তাই আমি এতদিন আসিনি। তবে আমি একজনের জীবনী লিখেছি, সেটা শেষ হলে আপনাকে শোনাবার ইচ্ছা আছে। রাজা জিজ্ঞাসা করলো, কার জীবনী? সুজয় বলল, আপনার। রাজা ভুরু কুঁচকে চিবুকে হাত ঘষতে ঘষতে বলল, আমার? তুমি আমার জীবনে কতটুকু জানো? কবি বলল, আপনার জন্মকাহিনী কিংবা বাল্যজীবন সম্পর্কে কিছুই জানি না বটে, কিন্তু আমি লিখেছি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে, আপনার পরজন্ম নিয়ে। না না, এই জন্মই অদূর ভবিষ্যতের সব কথা। ধরুন, শুরু হয়েছে এবছর থেকে, এখনো অবশ্য পুরোটা শেষ হয়নি। যতখানি লিখেছি তাই শোনাবো। কবিটি মাথা দুলিয়ে দুলিয়ে পাঠ করলো সেই অখ্যান কাব্য। এই সব শুনে রাজা গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো, এসবই আজগুবি কাহিনী? কবি বলল, না মহারাজ, সত্য ঘটনা অবলম্বনে। রাজা বলল, যা এখনো ঘটেনি তা সত্য হবে কি না তুমি জানলে কি করে? কবি বলল, রামের জন্ম না হতেও রামায়ণ লেখা হয়নি। সব ঠিকঠাক মিলেছিল কি না কবিরা একই রকম পারে। রাজা বলল, আচ্ছা, পরবর্তী 7টা দিন দেখা যাক। সেই যে একদিন ছাদে ওঠে রাজা আশ্চর্যময়ীর কেশাকর্ষণ করে ঝড় থামিয়েছিল, তারপর থেকে আর একবার ঝড়ও আসেনি, বৃষ্টিময়ী মেঘও আসেনি, খড়তপ্ত হয়ে বাতাসে হয়নি। এক দাসীর মুখে খবর পেয়ে রাজা দৌড়ে গেল আশ্চর্যময়ীর ঘরে। সেখানকার দৃশ্য দেখে রাজা একেবারে তাজ্জব। সারা ঘর ভর্তি চুল ছড়ানো, কালো মেঘের মতন পিঠে কোমর ছড়ানো চুল গিয়ে আশ্চর্যময়ীর প্রায় সব উঠে গেছে। শেষ কয়েক গছা চুল টেনে টেনে তুলছে আশ্চর্যময়ী। রাজা শুধু বললে, কি? আশ্চর্যময়ী মুখ ফেরালো। তার নাকের নিচে গোঁফ গজিয়েছে, গালে নবীন তৃণের মতন দাড়ি, দৃষ্টিতে লাল রঙের আভা। রাজার বুক কেঁপে উঠল। সেই কবিটি লিখেছিলেন না, রাজার এক রানী হঠাৎ একদিন পুরুষ হয়ে যাবে। রানী যদি পুরুষ হয়ে যায়, সে কি হবে রাজার প্রতিদ্বন্দ্বী? দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে রাজা প্রহরীদের হুকুম দিল, এ ঘরের দরজা বন্ধ করে রাখ, আর কোনোদিনও খুলবি না। একটু শান্তি পাওয়ার জন্য রাজা গেল ফুটফুটির ঘরের দিকে। পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটি, তার দু চোখ ঝিলমিল করছে হাসি। রাজা জিজ্ঞাসা করলো, কেমন আছিস রে ফুটফুটি? ফুটফুটি দুদিক দিয়ে দুটো হাত জড়িয়ে দিল, তারপর কথা বলল পাখির ভাষায়। এরকম দুদিন ধরে রাজা ফুটফুটিকে কথা বলার চেষ্টা করে দিল, কোনো লাভও হলো না। ফুটফুটি মানুষের ভাষা একেবারেই ভুলে গেছে। রাজার মনে পড়ল, পাখিদের দাঁত থাকে না, ফুটফুটির আস্তে আস্তে পাখি হয়ে যাবে। দুপুরবেলা হাঁ হাঁ করছে বাতাস, প্রাসাদটা যেন বড় বেশি নির্জন। লোকজন সব গেল কোথায়? একজন প্রহরীকে দেখতে পেয়ে রাজা বলল, শিগগিরই মন্ত্রীকে ডেকে আন। রাজা এলো চাঁদনির ঘরে। পালঙ্কে শুয়ে অঘরে ঘুমোচ্ছে চাঁদনি। রাজা তার শরীর ধরে নাড়াচাড়া করতে বলতে লাগলো, ওঠ ওঠ, কেন? তুই প্রত্যেক দিন সারাদিন ঘুমোবি? কেনই বা তুই আমায় সহ্য করবি? চাঁদনি উঠে বসলো, চোখ যেন খুলতেই পারছে না। আবার রাজার বকুনি শুনে সে চোখ মেলল অতি কষ্টে। আর মহারাজের চোখের রং সাদা। কাতরভাবে চাঁদনি বলল, মহারাজ, আমি দিনের বেলা দেখতে পাই না, সূর্যের আলো আমার সহ্য হয় না। আপনি আমার বকুন মারুন, যা ইচ্ছা করুন। মাঝরাত্রিরে আমার জন্ম দিয়ে আমার মা করে গেছে, তাই আমি শুধু রাত্রি চিনি। সবই তো মিলে যাচ্ছে। যত নষ্টের করা ওই কবিটি, ওর লেখা থামিয়ে দিতে পারলে বাকি অংশটা মিলবে না। এর মধ্যে আরও অনেকটা লিখে ফেলেছি নাকি? রাজা চিৎকার করে উঠল, ওরে কে কোথায় আছিস? শিগগিরই সুজয় নামের কবিতাটা ধরে নিয়ে আয়। কেউ উত্তর দিল না। এর মধ্যে বেজে উঠল সেই লক্ষ্মী ছাড়া বাঁশিটি। রাজা নিজেকে ছুটোছুটি করে নিজেকে খুঁজতে লাগলো। সে বংশী বাদকে না পেয়ে ক্লান্ত অবসন্ন হয়ে শুয়ে পড়ল। এক সময় রাজাদের সম্পূর্ণ অসহায় দেখায়। যখন তার নিঃসঙ্গ মধ্যরাত্রি ঘুম ভেঙে উঠে রাজা তখন দেখল কোথাও কেউ নেই। ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না। কবির লেখা ওই অংশটা রাজা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। তাও সত্যি হলো। তবে কি সেনাপতি নিহত হয়েছে ভীমরাও এর হাতে? মন্ত্রী নিরুদ্দেশ, আর সবাই পালিয়েছে ভয়ে। রাজা নিজের মুখে হাত দিয়ে দেখল যেন চটচট করছে, রক্ত নাকি না জল। তিনি জিভ দিয়ে একটু চেটে দেখলেন, এর নাম কান্না। তারপর রাজা বুঝতে পারল কান্না বেরোচ্ছে তার পাথরের চোখ দিয়ে, অন্য চোখটা শুকনো। সেই কবি নিজের কথা কিছুই বলিনি,
সে কোথায়? সে নদীতে সাঁতার কাটতে চাঁদনির সঙ্গে। চাঁদনি এতদিন পরে পেরেছে তার সাঁতারের একজন সঙ্গী করতে। দুজন সাঁতারে সাঁতারে চলে যাচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে, তারপর সমুদ্রের দিকে। চলো বন্ধুরা, এই ছিল গল্প।